আচ্ছা, এবারে আমরা চলে আসছি বিশ্বায়নের প্রেক্ষিত বা আসপেক্টস অফ গ্লোবালাইজেশনের আলোচনায়। এই আসপেক্টস অফ গ্লোবালাইজেশনের আলোচনা মূলত তোমরা দেখবে বইতে তিনটে দিক থেকে করা আছে। একটা হচ্ছে এর রাজনৈতিক প্রেক্ষিত, এর অর্থনৈতিক প্রেক্ষিত এবং এর সাংস্কৃতিক প্রেক্ষিত। এছাড়াও বর্তমানে আরেকটি প্রেক্ষিতকে সংযুক্ত করার কথা অনেক সমাজবিজ্ঞানী বলছেন, সেটা হচ্ছে তার পরিবেশগত প্রেক্ষিত। আমরা মূলত অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষিতের আলোচনা প্রাথমিকভাবে করে নিয়ে শেষে আমরা ছোট করে একটু পরিবেশগত প্রেক্ষিতের কথা বলবো। অর্থনৈতিক প্রেক্ষিত এর আগেই যখন আমি বিশ্বায়ন বলতে কি বুঝি সেটা তোমাদের বলেছিলাম, সেখানে আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে অর্থনৈতিকভাবেই কিন্তু বিশ্বায়ন নিজের ধারণার যে বিস্তার সেটা ঘটিয়েছে। অর্থাৎ বিশ্বায়ন কিন্তু প্রাথমিকভাবে হচ্ছে একটা অর্থনৈতিক ধারণা। যে ধারণা কি বলে না, পৃথিবী জুড়ে একটা অবাধ এবং মুক্ত বাণিজ্য ক্ষেত্র গড়ে তুলতে হবে, এমন একটা আন্তর্জাতিক বাজারের সৃষ্টি করতে হবে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ এসে তার দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী, পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী যাই হোক না কেন সেটা সে বিক্রি করতে পারবে। তবে সেক্ষেত্রে কি করতে হবে না, তাকে কিছু আন্তর্জাতিক আইন কানুন, ব্যবসায়িক আইন কানুন মেনে চলতে হবে। যে ব্যবসায়িক আইন কানুনটা স্থির করে দেবে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। প্রাথমিকভাবে মনে করা হয় যে এই যে মুক্ত অবাধ বাণিজ্য, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশের যে সম্পর্ক, এটাই হচ্ছে বিশ্বায়নের অর্থনৈতিক প্রেক্ষিত। এর মধ্যে দিয়ে কি হবে না, বাণিজ্য পুঁজি যেটা, সেই পুঁজির একটা ইম্পোর্ট এক্সপোর্ট ঘটবে। যেটা আমি বললাম যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাবো যে বিশেষ করে ধরো অর্থনৈতিকভাবে উন্নত যে সমস্ত দেশগুলো রয়েছে, তারা তাদের পুঁজির সম্ভার নিয়ে পৌঁছে যাবে তথাকথিত উন্নয়নশীল অনুন্নত দেশগুলোতে, এবং সেখানে গিয়ে তারা পুঁজির বিনিয়োগ করবে বিভিন্ন ক্ষেত্রে। অবশ্যই অনেক ক্ষেত্রেই যেটা আমরা দেখি যে হয়তো যেটা ঘটে সেটা হচ্ছে এই মুক্ত বাণিজ্যের ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রগুলোতে, যে সমস্ত সেক্টরগুলোতে এই সমস্ত উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোর বিনিয়োগ প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু সবসময় উন্নত দেশগুলো সিদ্ধ করে না। কারণ তাদের মাথাতে তো থাকে হচ্ছে কি না, তোমার তাদের মাথায় থাকে হচ্ছে কিন্তু ব্যবসার মোটিভটাই, অর্থাৎ তারা ব্যবসা করতে যাচ্ছে সেখানে। সুতরাং তারা কিন্তু সেই সমস্ত ক্ষেত্রেই, সেই সমস্ত সেক্টরেই বিনিয়োগ করবে যেখান থেকে তারা লাভ বা মুনাফা পাবে। তাহলে সাধারণভাবে আমরা যেটা দেখছি যে এই বিশ্বায়নের অর্থনৈতিক প্রেক্ষিতের মধ্যে দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর এই উন্নত দেশগুলো, অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ বা ধনী দেশগুলো, তারা তাদের পুঁজির সম্ভার নিয়ে পৌঁছে যাচ্ছে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে, এবং সেখানে গিয়ে তারা পুঁজি বিনিয়োগের মধ্যে দিয়ে বিভিন্ন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই উন্নত দেশগুলো কিন্তু এই যে পুঁজির বিনিয়োগটা করে, এটা মূলত করে বহুজাতিক সংস্থা বা MNCগুলোর মাধ্যমে। আমরা পৃথিবী জুড়ে এখন প্রচুর MNCs জানি যারা কিন্তু এই কাজ করছে। মূলত ইউরোপ এবং আমেরিকা, এদের যে সমস্ত বহুজাতিক সংস্থাগুলো, যে অতিকায় বহুজাতিক সংস্থাগুলো রয়েছে, তারাই কিন্তু পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। তারাই নিয়ন্ত্রকের ভূমিকায় আজকে রয়েছে এই পুঁজির বিনিয়োগের ক্ষেত্রে। এবং এই অর্থনৈতিক কর্মকাণ্ডে আরেকটা বিষয়ও খুব বিশেষভাবে উঠে আসছে, সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং মানে কি? আউটসোর্সিং মানে হচ্ছে, ধরা যাক যে আমেরিকা যুক্তরাষ্ট্রে কোনো একটি ক্ষেত্র, ধরা যাক তথ্য প্রযুক্তি ক্ষেত্র, বিশাল উন্নতি হয়ে গিয়েছে এখন। তথ্য প্রযুক্তির এই উন্নতি আজকে কি করেছে যে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যেকার যে দূরত্ব,
যে স্থানিক দূরত্ব তাকে কমিয়ে দিয়েছে, অনেক অনেক কমিয়ে দিয়েছে। অনেক অনেক দূরের, যোজন যোজন দূরের দেশও এখন আমার ঘরের পাশের দেশ হয়ে গেছে। সেই দেশের ওঠা পড়া, সেই দেশে কি ঘটছে সেটা আমরা কিন্তু আজকে ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে যেতে পারছি। সেই ধরনের যে তথ্য প্রযুক্তিগত উন্নয়ন এবং সেটা যে একটা শিল্পের স্তরে আজকে চলে গেছে, এই শিল্পে যে সমস্ত কর্মীদের নিয়োগ হয় সেখানে দেখা যাচ্ছে যে যদি আমেরিকার নিজস্ব দেশের নাগরিকদের সেখানে নিয়োগ করতে হয়, তাহলে তাকে যা মজুরি দিতে হবে বা তাকে যা বেতন দিতে হবে, সেই তুলনায় সে যদি তৃতীয় বিশ্ব থেকে কর্মী নিয়ে এসে সেখানে কাজে লাগায়, তাহলে তাদের কিন্তু অনেক অল্প বেতনে সে কাজ করিয়ে নিতে পারবে। ঠিক আছে, ফলে অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে অনেক শিল্প যেগুলো নিজের দেশে তৈরি করা বা নিজের দেশে সেগুলোকে মানে কি বলবো, বিস্তার করতে গেলে অনেক বেশি খরচ হবে, সেই সমস্ত শিল্পগুলোর ক্ষেত্রে বড় বড় দেশগুলো কি করছে, তারা কিন্তু তোমার এই তৃতীয় বিশ্বের অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে ডেস্টিনেশন করছে, সেখানে তারা পৌঁছে যাচ্ছে, সেখানে গিয়ে তারা সেই সমস্ত শিল্পে বিনিয়োগ করছে এবং অনেক অল্প পয়সায় সেখান থেকে সে কাজ করিয়ে নিয়ে আসছে। ঠিক আছে, এই ব্যাপারটাই হচ্ছে কিন্তু মূলত আউটসোর্সিং। ঠিক আছে, অর্থাৎ আমার সোর্স নয়, আমি অন্য জায়গার সোর্সকে ব্যবহার করে, ঠিক আছে, অন্য জায়গা থেকে আমি সোর্স ব্যবহার করে আমার কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা শিল্প উৎপাদনকে যখন আমি সমৃদ্ধ করছি, এই প্রক্রিয়াটা কিন্তু এখন শুরু হয়ে গেছে। এই যে মানব সম্পদের একটা তোমার অবাধ গতি, তার সাথে সাথে মেধারও কিন্তু একটা অবাধ গতি আমরা কিন্তু এই বিশ্বায়িত বিশ্বে দেখতে পাচ্ছি, যেটা মূলত কিন্তু এই অর্থনৈতিক কর্মকাণ্ডকে হাতিয়ার করেই হচ্ছে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো এই আন্তর্জাতিক খোলাবাজার অর্থনীতি যেটাকে আমরা বলছি, তার মধ্যে দিয়ে কিন্তু বিশেষভাবে লাভজনক একটা অবস্থায় অবস্থান করছে। তারা কিন্তু পুরো ফায়দাটা, এই যে বিশ্বায়িত বিশ্বের পুরো অর্থনৈতিক ফায়দাটা, সেটা কিন্তু এই প্রথম বিশ্বের উন্নত ধনী দেশগুলো নিচ্ছে। এটা গেল এর অর্থনৈতিক প্রেক্ষিত। অর্থনৈতিকভাবে একটা মুক্তাঞ্চল গড়ে তোলা, অর্থনৈতিকভাবে অবাধ এবং মুক্ত বাণিজ্য, অর্থাৎ যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে পৃথিবীকে একটাই মাত্র কেন্দ্র থেকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণের যে কৌশল, সেটা কিন্তু পরিপূর্ণভাবেই এই বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা গেল এর অর্থনৈতিক প্রেক্ষিত। দ্বিতীয়ত আমরা চলে আসি রাজনৈতিক প্রেক্ষিত। রাজনৈতিক প্রেক্ষিত এর আগেই আমি তোমাদের যখন প্রাথমিক আলোচনা করেছি বিশ্বায়ন কি, সেখানে একটু বলেছিলাম, সেটা হচ্ছে আজকের পৃথিবীতে প্রত্যেকটা জাতিরাষ্ট্রের যে ভূখণ্ডগত যে সীমানা, যে বাউন্ডারি, সেটা কীরকম হয়ে গেছে, সেটা হয়ে গেছে ভেদ্য, যেটাকে আমরা সফট বাউন্ডারিজ বলছি। অর্থাৎ আগে যেমন কোনো একটি দেশ সে প্রবেশের জন্য অন্য রাষ্ট্রের নাগরিকদের অনেক প্রথাগত কৌশলের মধ্যে দিয়ে যেতে হতো, মানে প্রচুর কাগজপত্র, ভিসা, পাসপোর্ট ইত্যাদি প্রচুর জটিলতা ছিল এক অর্থে। এখন কিন্তু সেই জটিলতা অনেক বেশি শিথিল করা হয়েছে, অনেক শিথিল। এখন কিন্তু সীমানাগুলো অনেক বেশি ভেদ্য, অনেক সফট। ঠিক আছে, এবং ধারণা করা হচ্ছে যে বিশ্বায়ন এসে কিন্তু এই যে সার্বভৌম রাষ্ট্রের, সার্বভৌম জাতিরাষ্ট্রের যে একটা পৃথক আইডেন্টিটি বা সত্তা, সেটাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। কেন কি আমরা দেখতে পাচ্ছি প্রোটেক্টেড ইকোনমি আর নেই, অর্থাৎ সংরক্ষিত অর্থনীতি আর কিন্তু জাতিরাষ্ট্রগুলোর পক্ষে অনুসরণ করা সম্ভব নয় আজকে এই বিশ্বায়িত বিশ্বে। তাকে তোমার উদারীকরণের পথে যেতেই হচ্ছে, তাকে তার অর্থনৈতিক ক্ষেত্রকে উন্মুক্ত করে দিতেই হচ্ছে। এবং সেই অর্থনৈতিক ক্ষেত্রে যখন বিদেশি পুঁজির বিনিয়োগ হচ্ছে, তখন সেই বিদেশি মানে পুঁজি যারা বিনিয়োগ করতে আসছে, সেই দেশের সরকার কিন্তু
নিজেদের শর্তেই সেই পুঁজি বিনিয়োগ করছে, এবং সেক্ষেত্রে অনেক সময় অনেক জাতি রাষ্ট্রকে কিন্তু নিজেদের সার্বভৌমকে স্যাক্রিফাইসও করতে হচ্ছে। স্যাক্রিফাইস করতে হচ্ছে মানে এমন কিছু কিছু নীতি তাকে তখন মেনে নিতে হচ্ছে যেটা হয়তো তার জাতি স্বার্থে কিছুটা বিরোধী হলেও সেটা তাকে মেনে নিতে হচ্ছে, কারণ সে ওই যে বললাম একটা আন্তর্জাতিক জালের মধ্যে সে পড়ে গিয়েছে। ঠিক আছে, সেই জাল ভেদ করে তার পক্ষে বেরিয়ে আসা সম্ভবপর নয়। আর আমি তো আগেই তোমাদের বলেছি যে আমরা আজকে এমন একটা পৃথিবীতে বাস করছি যেটা হচ্ছে একটা নির্ভরশীল পৃথিবী, যেখানে কারো পক্ষে কিন্তু আইসোলেশনে বাঁচা বা আলাদাভাবে পৃথকভাবে একটা পৃথক দ্বীপের মতো বাঁচা সম্ভবপর নয়। এবং যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আজকের পৃথিবীতে আর কিন্তু উন্নত ধনী দেশগুলো রাজনৈতিকভাবে কোনো অন্য কোনো দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে না, যেটা একটা সময় উপনিবেশবাদের মাধ্যমে ইউরোপের শক্তিশালী দেশগুলো করার চেষ্টা করেছিল। আমরা দেখেছি 19 শতকের প্রথম দিক থেকেই যে প্রক্রিয়াটার একটা শুরু হয়েছিল আমরা বলতে পারি, সেইটা কিন্তু সেই উপনিবেশবাদ, সেই ক্লাসিক্যাল যে তোমার কলোনিয়ালিজম, সেইটা কিন্তু আজকে আর পৃথিবীতে নেই। কিন্তু আজকে একটা নতুন রূপে একটা নতুন ফর্মে সে ফিরে এসেছে। সেই ফর্মটা কি? সেটা হচ্ছে নিউ কলোনিয়ালিজম বা নিউ ইম্পেরিয়ালিজম, নয়া সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ। অর্থাৎ এই বড় বড় শক্তিগুলো যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে কি না, বিভিন্ন অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে কবজা করে, অর্থনীতির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে তাদের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে। এইটা হচ্ছে বিশ্বায়নের রাজনৈতিক প্রেক্ষিত আমরা বলতে পারি। এরপরে চলে আসি এর সাংস্কৃতিক প্রেক্ষিতে বা যেটাকে আমরা বলছি কালচারাল অ্যাসপেক্ট। পৃথিবী জুড়ে এই যে একটা একমাত্রীকরণের একটা কি বলবো একটা মানে এক ধরনের একটা অর্থ ব্যবস্থা গড়ে তোলা এবং গুটি কয়েক উদীয়মান ধনী রাষ্ট্রের অধীনে পৃথিবীর বেশিরভাগ রাষ্ট্রগুলোর রাজনীতিকে নিয়ন্ত্রণের একটা চেষ্টা, এইটা যেমন চলছে, তার পাশাপাশি গোটা পৃথিবী জুড়ে এক ধরনের সংস্কৃতি বা যেটাকে আমরা বলে থাকি মোনোকালচার, সেটাকে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টাও কিন্তু উন্নত ধনী দেশগুলোর তরফে রয়েছে। মূলত আমরা দেখছি আজকে যেটা আমি বললাম যে তথ্য প্রযুক্তির এত উন্নতি ঘটে গেছে যে সেখানে দাঁড়িয়ে কিন্তু বিদেশে কোথায় কী ধরনের জীবনশৈলী বা লাইফস্টাইল অনুসৃত হচ্ছে, অনুসরণ করা হচ্ছে, সেটা জানার আমাদের পক্ষে কিন্তু কঠিন কোনো বিষয় নয়। আমরা দেখতে পাচ্ছি এই বিশ্বায়নের সুযোগে পশ্চিমী সংস্কৃতি, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক আশাক, ঠিক আছে, তাদের জীবনশৈলী, তাদের ভাষা, সেগুলোকে পৃথিবীর অন্যান্য দেশের ওপরে চাপিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া কিন্তু চলছে। অর্থাৎ যেমন ধরো আমাদের খাদ্যাভ্যাসে আমরা কিন্তু অনেক বদল লক্ষ্য করছি। এই যে পিৎজা, বার্গার, এগুলো তো আগে আমাদের খাদ্য তালিকায় ছিল না, কিন্তু এখন এগুলো ঢুকে পড়েছে। পোশাক আশাকের ক্ষেত্রেও আমরা পশ্চিমী পোশাক আশাকের কায়দায় অভ্যস্ত হয়ে পড়ছি। আমাদের যে সংস্কৃতি, এই যে আমাদের বলো সঙ্গীত বলো, আমাদের সাহিত্য বলো, আমাদের সিনেমা বলো, সেই সমস্ত কিছুতেই কিন্তু পশ্চিমী সংস্কৃতির একটা প্রত্যক্ষ প্রভাব আমরা লক্ষ্য করছি। ফলে এইটা হচ্ছে কি সাংস্কৃতিকভাবে সারা পৃথিবীকে এক ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত করে তোলার একটা প্রক্রিয়া, সেটাও কিন্তু বিশ্বায়নের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই, যেটাকে আবার কালচারাল ইম্পেরিয়ালিজম বা সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলা চলে। আমরা দেখেছি যে আমেরিকান যে পপুলার কালচার, সেটার একটা কিন্তু পৃথিবী জুড়ে একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে। মূলত এই জনপ্রিয়তা তৈরি হয়েছে কিসের মাধ্যমে? অবশ্যই আমরা বলবো সিনেমার মাধ্যমে, বিভিন্ন পশ্চিমী যে সমস্ত আমেরিকান চ্যানেলগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে আজকে তরুণ প্রজন্মকে
তারা টার্গেট করছে এবং সেখানে তাদের মধ্যে এটাকে, এই ধরনের কালচারকে ফস্টার করার একটা চেষ্টা চলছে। এই চেষ্টাটার পেছনেও কিন্তু মানে যেটা রয়েছে সেটা হচ্ছে আসলে একটা বাণিজ্যিক কৌশল। তুমি যদি তাদেরকে পিৎজা বার্গার খেতে উৎসাহিত করো এবং তাদের খাদ্যাভ্যাসে যদি সেটা চলে আসে, তাহলে সেখানে তোমার ওই ধরনের রেস্তোরাঁর চেন তুমি খুলতে পারবে এবং সেগুলোর বিক্রি বাট্টা বাড়বে। তুমি যদি তোমার যে পোশাক শৈলী তাতে যদি তুমি অন্য দেশের মানুষকে অভ্যস্ত করে ফেলতে পারো, তাহলে তোমার যে সমস্ত তোমার গার্মেন্ট মার্চেন্টরা রয়েছে তাদের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক সেখানে বিক্রি হবে। ঠিক আছে, আস্তে আস্তে কী করছে এই সমস্ত বহুজাতিক সংস্থাগুলো, আস্তে আস্তে মানুষের কালচারটাকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু তারা মূলত একটা, আমরা যেটাকে বলতে পারি বিজনেস মোটিভ নিয়ে, যে সেখানে তারা ওই কালচারটাকে নিজেদের মতো করে তৈরি করে বা সেই ধরনের কালচার উপযোগী যে সমস্ত প্রোডাক্ট সেগুলো যাতে তারা সেখানে বিক্রি করতে পারে। তাহলে এটা হচ্ছে তার সাংস্কৃতিক প্রেক্ষিত। এবং এবারে চলে আসি যেটাকে আমরা বলছিলাম যে অনেকে বলছেন যে আজকের পরিপ্রেক্ষিতে অবশ্যই আরেকটা প্রেক্ষিতের সঙ্গে যুক্ত করা খুব দরকার, সেটা হচ্ছে পরিবেশগত প্রেক্ষিত। যেহেতু আজকে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে প্রত্যেকটা মানে দেশের যে কোনো ধরনের ঘটনা অন্য দেশের ওপরেও প্রভাব ফেলছে, সেখানে দাঁড়িয়ে সব থেকে বড় যে সমস্যা আমরা দেখছি, যেটা বিশ্বায়িত আকার নিয়েছে, একটা গ্লোবাল যেটা একটা ফর্ম পেয়েছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস বা পরিবেশগত বিষয়গুলো। সেটা আমরা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের কথা, মেরু প্রদেশের বরফ গলে যাওয়ার কথা, সমুদ্রের জলস্তরের বৃদ্ধির কথা, জল বন্টনের কথা, ঠিক আছে, এবং এই যে বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসগুলো নির্গত হচ্ছে তার দরুন পরিবেশের যে ক্ষতি সাধিত হচ্ছে তার কথা, ওজোন লেয়ারে যে হোল বা যে গর্ত হয়েছে তার কথা, অ্যাসিড বৃষ্টির কথা, এই সমস্ত সমস্যাগুলোই কিন্তু আজকে কিরম সমস্যা হয়ে গিয়েছে, বিশ্বায়িত সমস্যা হয়ে গিয়েছে, গ্লোবাল প্রবলেম হয়ে গিয়েছে। এবং এই গ্লোবাল প্রবলেমগুলোর কিন্তু গ্লোবাল সলিউশন দরকার। সমস্ত দেশ একসাথে বসে যদি এগুলোর সমাধানে চেষ্টা না করে তবে এগুলো কিন্তু মিটবে না। অর্থাৎ যেটা আমরা দেখেছি যে শিল্প বিপ্লবের প্রাথমিক স্তরে ব্যাপকভাবে পরিবেশের ক্ষতি সাধন করেছিল কিন্তু উন্নত দেশগুলো, তাই তো? এবং তথাকথিত উন্নত জীবনযাত্রায় তারাই অভ্যস্ত ছিল, ফলে তারাই কিন্তু পৃথিবীর যে গ্রিনহাউস গ্যাস তার বেশিরভাগ পার্সেন্টেজ কিন্তু তাদের দেশ থেকেই নির্গত হতো। ফলে পরিবেশগত সমস্যাগুলোর সৃষ্টিতে তাদের যে একটা বড় ভূমিকা রয়েছে সেটা বলার অবকাশ নেই। অথচ আজকে তারা কি করছে, তারা কিন্তু যখন আমাদের মতন উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলো, আমরা এখন তো ওদের থেকে অনেক পিছিয়ে, ফলে আমাদের এখানে সে অর্থে মানে যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি বা ইন্ডাস্ট্রিয়াল একটা ডেভেলপমেন্ট বলি, সেটা আমাদের অনেক পরে শুরু হয়েছে। ফলে এখন আমাদের হয়তো বন কাটার প্রয়োজন হচ্ছে, এখন হয়তো আমরা আস্তে আস্তে অনেক বেশি উন্নত জীবনে অভ্যস্ত হচ্ছি, আমাদের এখানে হয়তো এখন অনেক বেশি কলকারখানা তৈরি হচ্ছে, আমাদের প্রতিদিনের জীবনে আমরা রেফ্রিজারেটর, তারপরে এসি মেশিন, এই ধরনের জিনিসের ব্যবহার অনেক বেশি করছি। ফলে আমরা হয়তো এখন আজকের পৃথিবীতে দাঁড়িয়ে হয়তো তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে অনেক বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাস বেরোচ্ছে, এটা ঘটনা। তারা নিজেদের নিয়ন্ত্রণ করে ফেলেছে, যেহেতু তারা অনেক আগে নিজেদেরকে উন্নত করে ফেলেছে, ফলে তাদের প্রয়োজন এখন কমে এসেছে। এখন তারা কিন্তু তৃতীয় বিশ্বের ওপর চোখ রাঙাচ্ছে যে তোমরা কমাও, তোমরা পরিবেশ দূষণের জন্য দায়ী। এইভাবে আমরা দেখছি কিন্তু যে পৃথিবী জুড়ে এই যে পরিবেশগত সমস্যাগুলোর যে একটা বিশ্বায়ন ঘটে গিয়েছে, এবং সেই প্রেক্ষিত থেকেও কিন্তু পৃথিবীর আজকে একজোট হওয়ার প্রয়োজন আছে এই ধরনের বিশ্বায়িত পরিবেশগত সমস্যাগুলোকে মোকাবিলা করার জন্য।
এবং পরিবেশগত সমস্যার মধ্যে আরেকটা সমস্যার কথা আমরা বলতে পারি, যদিও সেটাকে সরাসরি পরিবেশের সাথে রিলেট করতে পারি না, কিন্তু আরেকটা সমস্যার সঙ্গেও কিন্তু আমরা গোটা বিশ্ব একসাথে লড়াই করছি, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ, যেটার হয়তো একটা আমরা সে অর্থে একটা সামাজিক গূঢ়ার্থ বা যেটাকে আমরা বলে থাকি সোশ্যাল কোনোটেশন, সেটা দেখাতে পারি যে এটাও কিন্তু এমন একটা সমস্যা যেটা কিন্তু আজকে বিশ্বায়িত একটা রূপ নিয়েছে। তাহলে এই হলো বিশ্বায়নের বিভিন্ন প্রেক্ষিত।